সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই আমার আপনার জীবনের গল্প, আপামর জনগণের গল্প, পৌষ পার্বণের পিঠের গল্প, মেলার গল্প। তেমনই একটি অসহায় মেয়ের কথা নিয়ে আজকের গল্প পুঁই মাচা। পুঁই মাচা, পুঁই মাচা। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যাহা কিছু দাও তো। তারক্ষুরো কাজ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি সংলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখাইলেন না। এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে? বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন? কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না? কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীর বাড়িতে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসর্গ করা মেয়ে। গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই, আমি বলি না, জানি কি ব্যাপার। এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও, অন্নপূর্ণা তেলে বেগুনি জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ার একটু এদিক ওদিক কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন। আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা? এসব কোথা থেকে আনলি? ও,
এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারও পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানে জঙ্গল প্রাণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও আগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়ে ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমৃতই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে। তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ধাড়ি মেয়ে। বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছে, ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলোকে টেনে খিড়কির পুকুরে ধারে ফেলে দিয়ে আয়। আই তো, হের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিক ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় হেন্তি আবদার করিয়া বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা
খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিক ওদিকে ঘুরিয়া আসতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরি ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব ভালো নইলে পাত্র দেব না, স্বভাব ভালো নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বল, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যায় কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13ই। আহা, 13 আর 16 তফাৎটা কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13 হোক চাই 16 হোক চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে থাক। কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্ছকু করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়া তা, 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেটাকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে 4টি আমন ধানও পড়েছে। ব্যাস, রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? ইতিহাস হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। কেন? কালীময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা, যাবে না? মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া
ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুগ্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সউৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতো মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই। 3 কাল গিয়েছে, 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো।
শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমায় পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারি জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটাকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে। দিনের আলো এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাটা চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলিলেন, হ্যাঁ মা, খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত তেমন তো। হ্যাঁ, দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সহায় হরি বাইর হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্যের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না।